2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছরের মাথায় এসেই এখন আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা সকলের অংশগ্রহণে, সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন দাবি করছেন। এর আগে এতটা স্পষ্টভাবে তিনি নির্বাচন দাবি করেছেন কিনা, কিংবা এই দলের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণেই নির্বাচন হতে হবে বলা হয়েছে কিনা আমি নিশ্চিত নই। আমার ধারণা এই আগস্ট মাসে এসেই যখন শেখ হাসিনা 21 দফা দাবি দিয়েছেন, সেই দাবির প্রেক্ষিতে আন্দোলন সাজাতে বলেছেন সারা বাংলাদেশ জুড়ে। এই দাবির মধ্যে তাদের গ্রেফতার হওয়া নেতা কর্মীদের বন্দিত্বের অবসান ঘটানো যেমন আছে, তেমনি সবচেয়ে বড় দাবি হিসেবে এসেছে ইউনূস সরকারের পতন এবং সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠানের দাবি। 15ই আগস্ট উপলক্ষে শেখ হাসিনার দেওয়া কয়েকটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে তিনি খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে এবং এর আগে ইউনূস সরকারের পতন ঘটাতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার সেই নির্বাচন পরিচালনা করবে, যে নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে। একটি বক্তব্যে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে এমন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথাও বলেছেন। আমি জানি না কোন কাঠামোতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছেন, কিন্তু এটা নিশ্চিত যে তিনি একটা রোডম্যাপ দেখতে পাচ্ছেন, যে রোডম্যাপে তিনি দেখেন ইউনূস সরকারের পতন ঘটতে হবে, নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্বাচনকালীন সরকার এলে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দল অংশ নিতে পারবে। শেখ হাসিনা এই ভরসা 1 বছরের মাথায়, মানে সরকারের এত বড় পতনের পর 1 বছরের মাথায় কি করে পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কয়েকটি দিকে নজর দিতেই হয়। যেমন ধরুন, ব্র্যাকের যে জরিপটির কথা ভীষণভাবে আলোচিত হলো সম্প্রতি, সেটিতে দেখা গেল যে 48.50 মানুষ জানেন না কাকে ভোট দেবেন, 14.30% মানুষ বলতে চান না কাকে ভোট দেবেন, আর এই দুর্দিনেও গলা ফুলিয়ে আওয়ামী লীগকে ভোট দেবেন বলছেন 7.5% মতো মানুষ। মানে হিসাব মেলালে দেখা যায় 70% মতো মানুষকে ভাববার কারণ আছে এরা হয়তো আওয়ামী লীগের ভোটার, কিংবা এরা এমন ভোটার যে এখন যে দলগুলো নির্বাচনে অংশ নিতে যাচ্ছে সে দলগুলোর মধ্যে একটিকেও তারা ভোট দেওয়ার উপযোগী মনে করছে না। এই অবস্থাটি শেখ হাসিনাকে নিশ্চিতভাবেই চাঙা করে থাকতে পারে, কারণ শুধুমাত্র ব্র্যাকের জরিপ নয়, আসলে বাংলাদেশে নিযুক্ত দূতাবাসগুলোর যে ধরনের জরিপ পরিচালিত হয়, তারা যে ধরনের জনমনের মনোভাব আঁচ করার জন্য যেসব প্রক্রিয়া অনুসরণ করেন, সেগুলোতে এই দূতাবাসগুলো বা পশ্চিমা পক্ষ ক্রমাগত দেখছে যে ডক্টর ইউনূস সরকারের জনপ্রিয়তা কমছে। 1 বছরের মাথায় এসে সাধারণ মানুষ আসলে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা চাইছে। এই যে একটা জোর জবরদস্তি অপরাধের সমাজ চলছে 1 বছর ধরে, মানুষ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির চরম অবনতিতে এক রকমের বিপর্যস্ত বোধ করছে। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর যে সমর্থন, মানে অকুণ্ঠ সমর্থন ছিল ইউনূস সরকারের উপর, সেটাও সরে এসেছে গত কয়েক মাসে এবং এই সরকারগুলো এখন এক রকমের চাপ সৃষ্টি করছে ইউনূস সরকারের উপর, যাতে তারা দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যায়। বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো গত কদিন ধরেই আপনাদেরকে বলছি যে পুরো জুলাই মাসটাই মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নিযুক্ত যে রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, তিনি খরচ করেছেন একদিকে তারেক রহমানের সঙ্গে আলাপে যে তিনি ঠিক কি ধরনের সরকার গঠন করবেন, তিনি সরকার গঠনে প্রস্তুত কিনা, অন্যদিকে ডক্টর ইউনূসকে ধমকে দিতে, সমঝে দিতে যে কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির চেয়ে বেশি আর বিলম্বিত করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চাইছে। কট্টরপন্থার রাজনীতি করা বা অস্থিতিশীলতা আরো বাড়াবে এমন কোনো পক্ষকে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ক্ষমতায় দেখতে রাজি নয় এবং তাদেরকে ক্ষমতায় অনির্দিষ্টকাল বসিয়ে রাখতে নির্বাচন বিলম্বিত করতেও রাজি নয়। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোভাবটি এখন পশ্চিমের সবগুলো দেশেরই মনোভাব বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনের বিষয়ে। এই পক্ষগুলো এই কথাটাও পরিষ্কার বুঝতে পারে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যদি অনুষ্ঠিত না হয়, তাহলে বিএনপি ক্ষমতায় এলেও একদিকে জামায়াতে ইসলামী, এনসিপি, এদের দিক থেকে যেমন চাপ থাকবে নির্বাচন ঠেকানোর, কারণ তারা প্রত্যেকেই বলছে যে বিচার সংস্কার এই পুরো প্রক্রিয়া শেষ না করে, এবং এনসিপির মতো দলগুলো বলছে সংবিধান নতুন করে রচনার পর নির্বাচন অনুষ্ঠানের কথা, তার মানে 3-4 বছরের ব্যাপার একটা নির্বাচন অনুষ্ঠানের আগে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বোঝে যে বাংলাদেশে একটা পক্ষ, শক্তিশালী একটি পক্ষ, নির্বাচনকে অনির্ধারিত কালের জন্য পিছিয়ে দিতে চায়। এই অবস্থায় নির্বাচন
নির্বাচনটি যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে একদিকে যেমন নির্বাচন অনুষ্ঠানের আগে প্রতিরোধের মুখে পড়বে এই পক্ষটির জামায়াতে ইসলামী, এনসিপি সহ দলগুলোর, অন্যদিকে নির্বাচনে যখন বিএনপি বিজয়ী হয়ে আসবে তখনও তার পক্ষে একটা স্থিতিশীল সরকার উপহার দেওয়া অত্যন্ত কঠিন হবে, কারণ তার মানে নির্বাচনের পরেও এই পক্ষগুলো এই সরকারকে প্রতিরোধের মুখে ফেলবে যাতে কোনো স্থিতিশীলতা না আসে, এবং এর মাধ্যমে তারা একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মাধ্যমে নিজেদের ক্ষমতার কেন্দ্রে রাখার যে পরিকল্পনায় অগ্রসর হতে চাইছে সেই পরিকল্পনায় তারা সফল হবে। দেখুন, ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমের দেশগুলো এই পুরো সমীকরণ থেকে আওয়ামী লীগকে বাদ রাখছে। ডক্টর ইউনূসের সরকার মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগ পর্যন্ত পশ্চিমের প্রতিটি দেশের এই পরামর্শই ছিল ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ বা যে নেতা কর্মীরা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক এবং আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অবশেষে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে যেতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সরকার হঠাৎ করে পশ্চিমাদের প্রেসক্রিপশন ফলো না করেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। এবং আপনারা জানেন জাতিসংঘের যেই প্রতিবেদনের কথা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সদস্যরা কথায় কথায় উদ্ধৃত করেন, সেই প্রতিবেদনেও জাতিসংঘ স্পষ্টত বলেছিল যে কোনোভাবেই আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা চলবে না, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কাজেই এই অবস্থায় পশ্চিমের দেশগুলো জানে যে বাংলাদেশে এখনো কত বড় সংখ্যক মানুষ আওয়ামী লীগের সমর্থক, এবং সেই সমর্থকদের বাড়িতে বসিয়ে রেখে কোনোভাবেই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করে তোলা যাবে না। এর মধ্যে ভয় হিসেবে যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী, এনসিপির সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরাও নির্বাচন প্রতিরোধ এবং এরপর বিএনপি ক্ষমতায় এলে তাদের ক্ষমতাচ্যুত করতে সক্রিয় হয়ে ওঠে কিনা। আসলে হিসাবটা এর চেয়েও গোলমেলে। মূল যে ভাবনাটা, যে উদ্বেগটা সকলের মধ্যেই কাজ করছে সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকার থাকলে শেষ পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে কেন, আসলে কবে অনুষ্ঠিত হবে তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া যায় না। আমেরিকা সহ কোনো পক্ষ বিশ্বাস করছে না, বিএনপি তো নয়, যে ডক্টর ইউনূস সরকার সত্যিকার অর্থেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবেন। এবং এই ভয় এখন আরো জেগে বসেছে যখন জুলাই সনদ দিয়ে সংবিধান বাতিলের দাবি আরো জোরে সরে উঠছে, এবং ডক্টর ইউনূসও সিঙ্গাপুরের এক সংবাদ মাধ্যমকে সবে বলে এসেছেন যে বিচার সংস্কার ছাড়া নির্বাচন দিলে নির্বাচনটি অর্থহীন হয়ে পড়বে। কাজে এই অবস্থায় কোনো পক্ষই ভরসা রাখতে পারছেন না ডক্টর ইউনূসের ওপর যে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবেন। বিএনপির তরফেও দাবি আছে নির্বাচনের সময় একটা অন্য কাঠামোর সরকার গঠনের, নির্বাচনকালীন একটা সরকার গঠনের, তার নাম তত্ত্বাবধায়ক হোক বা যাই হোক। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবছরের শুরুতেই জানুয়ারি মাসে বিবিসিকে বলে রেখেছিলেন যে ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে এই সরকারকে নিরপেক্ষ সরকার বলা যায় না। এখন আসিফ মাহমুদ অবশ্য বলছেন তিনি যেহেতু নির্বাচনে অংশ নেবেন তিনি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে বেরিয়ে যাবেন। কিন্তু এই প্রশ্নগুলো উঠছে যে যেমন ধরুন সৈয়দা রিজওয়ানা হাসান, তার স্বামী রীতিমতো নির্বাচনী প্রচারণা করছেন তাদের এলাকায় যে তিনি এমপি পদে ইলেকশন করবেন। তো এরকম নানা জনের নানা স্বার্থ নিয়ে এই উপদেষ্টা পরিষদ, যারা বিশেষভাবে এতদিন ধরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতি তাদের সমর্থন জানিয়ে এসেছেন, যেই ছাত্র তরুণদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে তার নিয়োগকর্তা বলেন, তিনি একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন সে বিশ্বাসও আবার বিএনপির নাই। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সক্রিয়ভাবে একটা নির্বাচনকালীন সরকার গঠনের জন্য কাজ করছে, এবং সে কারণে তারা প্রধান বিচারপতিকে কিভাবে রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টা পদে নিয়ে এসে একটা নির্বাচনকালীন সরকার গঠন করা যায় সে বিষয়ে আলাপ যেমন করছে, তেমনি বিচারালয়ে শুনানি চলছে যে নতুন রাষ্ট্রপতি কেউ নিযুক্ত হলে তাকে কে শপথ গ্রহণ করাতে পারেন সে বিষয়টিও। কিন্তু শেখ হাসিনা কি শুধুমাত্র এই ইঙ্গিতগুলো পেয়ে আগামী নির্বাচনে তাদের সহই নির্বাচন করতে হবে এ দাবি তুলতে পারছেন? তার মানে শেখ হাসিনা গত এক বছরে দলকে এতটাই সংগঠিত করে এনেছেন, কিংবা তিনি জানেন তার নেতাকর্মীরা নির্বাচনের ঘোষণা আসা মাত্র নির্বাচনে যোগ দিতে প্রস্তুত, সেটা জেনেই তার মানে তিনি সকলের অংশগ্রহণে নির্বাচনের দাবি করছেন। দেখুন, আওয়ামী লীগ এমন একটা দল, 1975 সালের 15ই আগস্টের পর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী তখন বছরের পর বছর ধরে কারাগারে আটক, নানা জায়গায় হত্যা, হামলা, মামলার শিকার হচ্ছেন। এই অবস্থায়ও আওয়ামী লীগ নিজেকে সংগঠিত করে, এমনকি নেতৃত্ব বিষয়ে একমত হতে না পেরে দুই ধারায় বিভক্ত হয়ে
1979 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জিয়ার দেওয়া জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করেও প্রেসিডেন্ট জিয়ার দল মানে একেবারে কিংস পার্টি তখনকার যেটাকে বলা যায়, সেই বিএনপি 41% কিছু বেশি ভোট পেয়েছিল। আর আওয়ামী লীগের বড় অংশটি, যারা 300 আসনের মধ্যে সেই দুর্দিনেও 295 আসনে প্রার্থী দিয়েছিল, আব্দুল মালেক উকিলের নেতৃত্বের অংশটি ভোট পেয়েছিল প্রায় 25%, আর মিজানুর রহমান চৌধুরীর অংশটি ভোট পেয়েছিল 3% মতো, মানে প্রায় 28% ভোট ওই দুর্দিনেও আওয়ামী লীগের বাক্সে পড়েছিল। এসব হিসাব মিলিয়েই শেখ হাসিনা বোধহয় বুঝতে পারছেন যে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বাংলাদেশে ফেরবার, রাজনীতিতে ফেরবার একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে। কারণ আওয়ামী লীগ আসলে নির্বাচন ছাড়া আর কোনোভাবে কখনো রাজনীতিতে আসতেও পারেনি। কারণ বাংলাদেশের অন্য দলগুলোর কথা ভাবুন, প্রেসিডেন্ট জিয়া সামরিক উর্দি পড়ে সেনা শাসক হিসেবে, প্রধান সামরিক প্রশাসক হিসেবে সামরিক কুর মাধ্যমে ক্ষমতায় বসে প্রথমে জাবদল গঠন করেছেন, তারপরে গণভোট নিয়েছেন, গণভোট নিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন আরো দীর্ঘ সময়ের জন্য, এবং তারপর তিনি বিএনপি গঠন করে একটা জাতীয় সংসদ নির্বাচনে গেছেন, নিজেই প্রেসিডেন্ট। সে সময়ই তার দল 41% ভোট পেয়েছে ওই নির্বাচনে। আবার প্রেসিডেন্ট জিয়াকে যখন সামরিক কুর মাধ্যমে হত্যা করা হলো, তখন ক্ষমতায় এলেন প্রেসিডেন্ট এরশাদ এবং তিনিও প্রধান সামরিক প্রশাসক, তিনিই প্রেসিডেন্ট, এবং তিনি প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক প্রশাসক পদে বসে দল গঠন করলেন জাতীয় পার্টি। কাজেই সামরিক উর্দি পড়ে এসে কুয়ের মাধ্যমে রাজনীতির মাঠ দখল কিংবা রাজনীতিতে ফিরে আসা যেহেতু আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয়, কাজেই আওয়ামী লীগকে ভরসা করতে হচ্ছে নির্বাচনের উপর। এবং শেখ হাসিনা 1 বছরের মাথায় নির্বাচন চাইছেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন চাইছেন। মুখোমুখি তার সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কয়েক দফা বৈঠকের যেসব খবর পাওয়া যাচ্ছিল, তাতে এ খবরও আসছিল যে নেতারা তাকে বলেছেন নো হাসিনা নো ইলেকশন, মানে হাসিনা না থাকলে নাকি নির্বাচন হতে দেবেন না তারা। এই বিষয়টিও সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো, যে দেশগুলো এখন দ্রুত এই বাংলাদেশের যে মেস, বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশের যে বিপর্যস্ত পরিস্থিতি, যেই পরিস্থিতিতে কখন কি ঘটবে কেউ কোনো ভবিষ্যৎবাণী করতে পারছেন না, এমন একটা পরিস্থিতি থেকে বাংলাদেশকে একটা মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজ ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক নিরাপত্তা এসব স্বার্থ দেখতেই একটা স্থিতিশীল সরকারের দিকে হাঁটিয়ে নিয়ে যেতে যে ধরনের নির্বাচন এবং যে ধরনের সরকার আগামী নির্বাচিত সরকার হিসেবে দেখতে চাইছে, তাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই সমীকরণ করা বা সেই অঙ্কটা করা সম্ভবত এই দেশগুলোর পক্ষেও মুশকিল হচ্ছে। আমার মনে হয় তাই একদিকে জনসমর্থনের আঁচ পাচ্ছেন শেখ হাসিনা, অন্যদিকে তিনি দলকে সংগঠিত করে এনেছেন কিংবা দলের নেতাকর্মীদের মনোবল টের পাচ্ছেন এত বিপদের মধ্যেও, আর এর পাশাপাশি টের পাচ্ছেন পশ্চিমের দেশগুলো হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে। সম্ভবত সে কারণেই এমন দুর্দিনে 1 বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, নির্বাচনকালীন সরকার দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এবং একটা নির্বাচনের পথে হাঁটতে হবে যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে যে জয়ী হবে সেই দলই দেশ শাসন করবে। তবে অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আর রাখা যাবে না। শেখ হাসিনার সবচেয়ে বড় আপত্তি 1/11 সরকারের পর থেকেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েছিল এই অনির্বাচিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এই সরকারটি গঠিত হয় বলেই। এখন আবারও বাংলাদেশের উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে, এবং ঠিকই কাঠামোতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় থাকা ব্যক্তিবর্গকে নিয়োগ করা হবে, সুনির্দিষ্ট মেয়াদ চিহ্নিত করা হবে কিনা সেসব নিয়ে এমনকি ঐকমত্য কমিশনেও আলাপ চলছে। কাজেই এই অবস্থায় দেখবার জন্য অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচনের জন্য ইউনূস সরকারের পতন ঘটানোর আন্দোলনই মূল আন্দোলন হয়ে ওঠে কিনা, এবং এমনকি আওয়ামী লীগ আর বিএনপি একত্রে সমস্বরে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে কিনা, আর একটা নির্বাচনকালীন সরকার বসাতে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পশ্চিমা দেশগুলো তৎপর।